ছি ছি ছি, আমার ছেলে হয়ে এমন একটা অনৈতিক কাজ করতে ওর বিবেকে বাঁধলো না। আমাকে বললেই তো হতো আমি নীলাশাকে ভালোবাসি, ব্যাস মিটে যেত। আমি ওদের বিয়ে দিয়ে দিতাম। আরমান সাহেব মাঝে মাঝে পুরো কথা শুনতে চায় না। অল্প কিছু কথা শুনেই নিজ সিদ্ধান্তে অবনত হয়ে ভেতর থেকে রাগ বের করতে থাকে। এবার অহনারও প্রচন্ড রাগ হচ্ছে। অহনাও কম যায় না, সেও রাগ করে, যা খুশি তাই বলে বসে। এই জন্যই তোমাকে কোনো কথা বলতে চাই না, পুরো কথা না শুনেই ওভার রিয়াক্ট করে বসে। সমস্যা কি তোমার, হ্যাঁ? আমাকে কি কথাগুলো শেষ করতে দিবে? মানে কি? এত রেগে যাচ্ছ কেন? আমার কোনো সমস্যা নেই, সমস্যা হলো তোমার অর্ধেক কথা শুনেই উল্টোপাল্টা রিয়াক্ট করাও। আমি বলতে চাইলাম, গত রাতে মনে হয় নীলাশা আবিরের রুমে ছিল। নীলাশা খাতে নীলাশা খাটে হেলান দিয়ে ঘুমিয়েছিল, আর আবির নীলাশার কোমর জড়িয়ে ধরে উপর হয়ে ঘুমোচ্ছিল। আবিরের মনে হয় মাথা ব্যথা করছিল। ওর মাথা ব্যথা হলে ও ওইভাবে আমার কোলে মাথা রেখে ঘুমায়। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এখন আমাকে কি করতে হবে বলো? কিছু না, তোমার সাথে কথা বলাই আমার ভুল। বেরসিক পুরুষ মানুষ একটা। বাবা কেন যে এমন একটা বেরসিক গোমরা মুখের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, আল্লাহ আর আমার বাবা জানে। এক নম্বরের বেরসিক লোক একটা। আচ্ছা, নিম পাতার জুস খাবে? বানিয়ে নিয়ে আসবো? হুঁ। অহনা। কথাগুলো বলার পর অহনার বোধোদয় হলো সে কি বলে ফেলেছে। তাই সে আর কোনো বাক্য ব্যয় না করে দ্রুত পায়ে নিজেদের কক্ষ প্রস্থান করে। কারণ অহনা জানে এখন রুমে থাকা মোটেও শ্রেয় নয়। আরমান যা রাগী, কখন কি বলে বসে তখন তারই সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তাই দ্রুত কেটে পড়াই মঙ্গলজনক। একটু পর আবির বাইকের চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসছে। মা, আমি একটু বের হলাম। কোথায় যাবি? আজ তো শুক্রবার, না গেলে হয় না? না মা, হয় না। একটা বন্ধুর সাথে দেখা করতে যাব। চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা, বাইক সাবধানে চালাস। ঠিক আছে মা, আসি। আবির একটা রেস্টুরেন্টে ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার গার্লফ্রেন্ডের পদধূলি এখনো সেখানে পড়েনি। আবিরের এখনো অপেক্ষা মান, কখন সেই সুন্দরী রমণীর আগমন ঘটবে। আবিরের কিঞ্চিত রাগ হচ্ছে। কিয়ৎক্ষণ পর তার আগমন ঘটলো। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে আবিরের পাশের চেয়ারটা টেনে বসলো। স্বপ্ন, আজও তুমি পুরো 45 মিনিট লেট করে এসেছো। সমস্যা কি তোমার? আচ্ছা, তোমার কাছে আমার কি কোনো মূল্য নেই? একদম ফালতু কথা বলবে না। আজ কি বার সেটা তোমার মনে আছে? ফ্যামিলিকে ম্যানেজ করতে আমাদের মেয়েদের যে কতটা কষ্ট করতে হয় সেটা কি তোমরা আদৌ বোঝো? বলো তো। আর তুমি তো বেছে বেছে শুক্রবারই আমার সাথে দেখা করতে আসবে। আচ্ছা সরি, তোমার সাথে শুক্রবার দেখা করার কারণটাও নিশ্চয়ই তোমার অজানা নয়। পুরো 6 দিন আমার ব্যস্ততার মধ্য দিয়ে কাটে। শুধু শুক্রবারটা সময় পাই তোমাকে দেওয়ার মতো। আচ্ছা ঠিক আছে, সরি বলতে হবে না। একটা কথা বলবো? একটা না, হাজারটা বলো। তোমার কথা শুনবো বলেই তো তোমাকে ডেকেছি। আমাদের রিলেশনের বয়স তো 3 বছর হয়েই গেল, আর এখন তুমিও প্রতিষ্ঠিত, এদিকে বাবাও বিয়ের জন্য চাপ দিচ্ছে। বলছিলাম যে চলো না আমরা বিয়ে করে নিই। প্লিজ স্বপ্ন, আমাকে আর একটা বছর সময় দাও। এদিকে তোমারও গ্র্যাজুয়েশন শেষ হবে। আসলে আমাদের ফ্যামিলি বিজনেস খুব একটা ভালো যাচ্ছে না। আমার মনে হয় আমি যদি একটা বছর কঠোর পরিশ্রম করি তাহলে বিজনেসটাকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো। তাহলে আমি বাবাকে কি বলবো? তুমি তো জানো আমার মামাতো ভাই আশিক আমাকে বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সে যে করেই হোক আমাকে বিয়ে সে করবেই। হ্যাঁ হ্যাঁ জানি। তুমি একটা কাজ করো, তোমার বাবাকে বলো গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে বিয়ে করবে না। আর এমনিতেও তুমি ভালো ছাত্রী। আচ্ছা ঠিক আছে, তবে 1 বছর মানে কিন্তু 1 বছরই। তার থেকে তুমি 1 সেকেন্ডও বেশি সময় পাবে না। থ্যাংক ইউ মেরি জান। এই 1 বছরই আমার জন্য যথেষ্ট। এবার বলো কি খাবে? তুমি যা অর্ডার দেবে সেটাই খাবো, আমার কোনো সে নেই। ওকে, ঘুরতে যাবে? আমার লং ড্রাইভে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বাইকে না। আমি অবশ্য গাড়ি নিয়ে এসেছি। চলো না আমরা লং ড্রাইভে যাই, সন্ধ্যায় ঠিক বাড়ি ফিরে যাব। ওকে, চলো। সন্ধ্যার পর নীলাশা, অনু, নীর আর অভি ছাদে গল্পের আসর বসিয়েছে। অনু দোলনায় মাঝ মাখে বসা,
নীর আর অভি অনুর দুই উরুর উপরে মাথা রেখে শুয়ে আছে। নীলাশা একটা বেঞ্চে বসেছে একা। সটি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তুই এসএসসি আর এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করছিস, এখন লেখাপড়া নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কি? এখনো কিছু ভাবিনি, তুই একটা পরামর্শ দে কোথায় ভর্তি হলে ভালো হবে। আবির বাড়িতে এসে ভাই বোনদের খুঁজে না পেয়ে চলে আসলো ছাদে। তখনই নীর আর নীলাশার কথোপকথন শ্রবণ করে নিল। আবির এখানেও তার কর্তৃত্ব জানান দিল, এক প্রকার আদেশ সুলভ বাক্য ব্যয় করলো। নিরাশা আবার কি সিদ্ধান্ত নিবে? আমি যা বলবো তাই হবে। নিরাশা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। ওকে ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে না। বর্তমান যুগে শিক্ষিত না হলে বাহিরের জগতে চলা মুশকিল। তাই নীলাশা লেখাপড়া করবে। তা না হলে বলতাম লেখাপড়া করার প্রয়োজন নেই। আবির কথাগুলো বলতে বলতে নীলাশার পাশে বসে ওর কোলে মাথা রেখে বেঞ্চিতে শুয়ে পড়ল। হুটহাট আবির নীলাশার এত কাছাকাছি আসাতে নীলাশার মাঝে হৃদকম্পনের সৃষ্টি হয়। আবিরের একটু স্পর্শে নীলাশা যেন অনেক বেশি আবেগী হয়ে ওঠে। নীলাশার আবেগময় ছোট হৃদয়। ভাইয়া তুই এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস? নীলা এত বেস্ট একজন স্টুডেন্ট, আর তুই কিনা ওর ব্যাপারে এত জঘন্য একটা সিদ্ধান্ত নিলি? এটা তোর অন্যায়। তোর ইচ্ছেগুলো সবসময় নীলাশার উপরে চাপিয়ে দিতে পারিস না। তোর কথা শুনে মেজাজটাই পুরা খারাপ হয়ে গেল। অনু, তুই কিন্তু আজকাল মুখে মুখে বেশ তর্ক করতে শিখেছিস। এটাকে কি বলে জানো? বেয়াদবি। আমি তোর কাছে কোনো এক্সকিউজ শুনতে চাইনি। নীলাশাকে আমি সিদ্ধান্ত জানালাম। আর তুই একটা কুটনি বুড়ি। যা গিয়ে আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। ভাইয়া, আপু কিন্তু ঠিকই বলছে, তুমি তোমার অন্যায় সিদ্ধান্ত নীলাশার উপরে চাপিয়ে দিচ্ছ। আমি কি করব বা না করব সেই কৈফিয়ত নিশ্চয়ই তোকে দিব না, ফাজিল বেড়া। যা এখান থেকে। অনুরাগ চরম শিখরে পৌঁছে গেল। সেখান থেকে উঠে জোর কদমে পা চালিয়ে প্রস্থান করার সময় গম্ভীর গলায় বলে উঠল, পারবো না আমি তোর জন্য কফি আনতে। আমাকে তুই কুটনি বুড়ি বলছিস? আর তুই কি? হ্যাঁ, তুই হলে রাক্ষস রাজার রাবণ। অনুর সাথে সাথে নীর আর অভিও নিচে প্রস্থান করলো। এখানে এতক্ষণ যাবৎ কি হচ্ছে তার কিছুই নীলাশার কর্ণগোচর হলো না। নীলাশা শুধু আবিরকে দেখতে ব্যস্ত। ও এক ধ্যানে আবিরের মুখপানে দৃষ্টি নিবদ্ধ করে রাখলো। এবার আবিরেরও চোখ পড়লো নীলাশার চোখ পানে। আবিরও কিয়ৎক্ষণ নীলাশার নয়নে নয়ন মিলিয়ে বোঝার চেষ্টা করছে নীলাশার ছোট মনের ভাবগতি কি বলতে চাইছে। আবির নীলাশার মাথায় হাত রেখে চুলের মাঝে আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে ধরে একটু একটু করে নীলাশাকে ওর দিকে টেনে নিজ ওষ্ঠদ্বয় একটুখানি ফাঁকা করে নীলাশার ওষ্ঠদ্বয় মিলন ঘটালো। নীলাশা আবিরের সাথে সমান তালে রেসপন্স করতে ব্যস্ত। হঠাৎ নীলাশার মনে হলো ওকে ধরে কেউই একজন ঝাঁকি দিচ্ছে আর বলছে, নিরাশা, নিরাশা, এই নিরাশা, কি হলো তোর? কোথায় হারিয়ে গেছিস? এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? এমনভাবে তাকিয়ে আছিস মনে হয় তুই আমাকে আজই প্রথম দেখছিস। আবিরের কথাগুলো কর্ণগোচর হওয়া মাত্রই নীলাশার ঘোর কাটলো। নীলাশা চমকে উঠে বলল, হ্যাঁ ভাইয়া, কিছু বলছো আমায়? হায় কপাল, তুই এতক্ষণ কিচ্ছু শুনিসনি? নীলাশার এবার নিজের মাথায় নিজেই একটা চাপড় মেরে মুচকি একটা হাসি দিয়ে বলল, তাহলে এতক্ষণ আমি জেগে জেগে স্বপ্ন দেখছিলাম? দূর, এটা স্বপ্ন না হয়ে বাস্তব হতে পারলো না। নিরাশা, তাহলে তুই এতক্ষণ জেগে জেগে স্বপ্ন দেখছিলি বুঝি? আমি শুনতে চাই তোর স্বপ্নের কথা। কি স্বপ্ন দেখলি বলা যায় আমাকে? আরে ভাইয়া, তেমন কিছু না, তোমাকে শুনতে হবে না। তার থেকে তুমি বরং আমার কোলেই ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। তা বললে হবে না। আমি জানি মানুষ কখন দিবা স্বপ্ন দেখে। মানুষ প্রেমে পড়লে দিবা স্বপ্ন দেখে। কি যে বলো ভাইয়া, আমি আবার কার প্রেমে পড়ব? তোমার কি মনে হয় আমাকে কেউ ভালোবাসতে পারে? কথা ঘুরাস না, বল কার প্রেমে পড়েছিস? আছে একজন, কিন্তু তোমাকে বলা যাবে না, তাহলে তুমি আমার সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিবে। আর তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমার খুব কষ্ট হবে। আমার ছোট্ট কিউট বড়িটা দেখি অনেক বড় হয়ে গেছে। সেও কারো প্রেমে পড়েছে। এবার তার নামটা বলে ফেল, তা না হলে আমি কিন্তু ছোট মা ছোট আব্বুকে বলে দিব। তার আগে তুমি একটা কথা বলো। কি কথা?
তুমি তো আমার সাথে কোনোদিন এতটা ফ্রি ছিলে না, হঠাৎ তোমার কি হলো? কেন? আমি যদি তোদের সাথে